হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের ইতিহাস প্রশ্নভিত্তিক আলোচনা করব। তো তোমাদের গত সপ্তাহে ইতিহাসের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টার, দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় যেটা আছে বা চ্যাপ্টার, সেটা সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে 4 এবং 8 নাম্বারগুলো বলে দেবো কী কী প্রশ্ন পড়তে হবে। তো অনেকগুলোই প্রশ্ন আছে, প্রায় 18খানা প্রশ্ন রয়েছে 4 এবং 5খানা রয়েছে 8 নাম্বারে। তো এখানে খুব ডিটেলসে আলোচনা হবে না, তো আহ, যতটা সম্ভব আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করে দিচ্ছি কী কী আসতে পারে। আচ্ছা, এখানে যদি দেখি, প্রথমে বলেছে এখানে প্রথমেই কতগুলো পত্রিকার দেওয়া আছে, আলোচনা করা আছে, যেমন বামাবোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট, এছাড়া হুতুম প্যাঁচার নকশা, আর একটা রয়েছে গ্রাম বার্তা, প্রকাশিকা, এই 4টে রয়েছে। তো এখানে প্রথমে যেটা আছে, বামাবোধিনী পত্রিকা থেকে ঊনবিংশ শতকের বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়। তো এইগুলো প্রত্যেকটা সংবাদপত্র থেকেই সেম প্রশ্ন আসতে পারে যে এই পত্রিকা থেকে কী সমাজের চিত্র ধরা পড়ে। তো এইগুলো প্রত্যেকটা থেকেই আসতে পারে। তো প্রত্যেকটা স্পেশালিটি রয়েছে, সেটা মনে রাখার একটা উপায়। প্রথম যেমন বামাবোধিনীটা বলি, সেটা হচ্ছে নারীদের সম্পর্কিত প্রথম প্রকাশিত বাংলা পত্রিকা ছিল। কারণ বামা শব্দের অর্থ হচ্ছে নারী, ওই অর্থেই নামকরণটা হয়েছিল। এদের লেখার প্রসেসটা আমি একটার ক্ষেত্রে বলে দিলে তোমরা 4টেতেই এভাবে লিখবে। প্রথমে কীভাবে লিখবে, প্রথমে 1 লাইনের ভূমিকা লেখার চেষ্টা করবে। তারপর ভূমিকা লেখার পর তোমরা চেষ্টা করবে প্রকাশকাল ও প্রকাশক লিখতে। মানে ধরো বামাবোধিনী পত্রিকা লিখছো, তো সেখানে লিখে দিতে হবে যে কে প্রকাশ করেছেন। সম্পাদক হচ্ছেন উমেশচন্দ্র দত্ত, আর প্রকাশকাল হচ্ছে 1863 খ্রিস্টাব্দ। এইটুকু দিলেই হবে। কোন মাসে, যদি আগস্ট মাস না সেপ্টেম্বর মাস, সেটা অতটা মনে না থাকলেও তোমাদের চলবে, শুধু সালটা মনে রেখো। এরপরে তোমরা দেওয়ার চেষ্টা করবে প্রকাশের উদ্দেশ্য কী। যেমন বামাবোধিনীর ক্ষেত্রে প্রকাশের একটা উদ্দেশ্য ছিল যে নারীদের উন্নতি ঘটানো এবং নারীদের এর মধ্যে যে শিক্ষার প্রসার ঘটানো, এই ব্যাপারগুলো ছিল। এবং তারপরে পয়েন্টে দেবে যে সমাজের প্রতিফলন। ঠিক আছে, সমাজের প্রতিফলনের মধ্যে 3-4টে পয়েন্ট দিও। যেমন এখানে হবে নারী শিক্ষা, প্রধান উদ্দেশ্য হচ্ছে নারী শিক্ষা। এবং আর কি দেখা যেত সেই সময়, সামাজিক কুসংস্কার কী কী ছিল নারী রিলেটেড, সেইগুলো, নারীদের বিভিন্ন কার্যকলাপ কী কী ছিল। যে কেউ, অনেকে যে অন্দরমহলে কেউ শুধু ঘর সংসার নিয়ে থাকতো, কেউ কেউ আবার কোনো কোনো সংগ্রামীও ছিল, বিপ্লবীও ছিল, সেইগুলো দেখা পড়েছে। এছাড়া নারীদের অবস্থার কথাও জানা গেছিল যে কতটা শোচনীয় অবস্থা ছিল। এটা হচ্ছে বামাবোধিনীর উদাহরণ দিলাম। বাকি যেমন হিন্দু প্যাট্রিয়টে রয়েছে, হিন্দু প্যাট্রিয়টে 19 শতকে বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়। হিন্দু প্যাট্রিয়টের সঙ্গে জড়িয়ে আছে নীলকরদের যে নীল বিদ্রোহ, এটা নীল বিদ্রোহের খবর এই পেপারেই দেওয়া হয়েছিল। তবে পরের 3 নম্বর প্রশ্নটা ওটাই আছে যে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট কীভাবে জনমত গড়ে তোলে। তো দুটো প্রশ্ন কিন্তু কিছুটা একই হলো। 2 নম্বর প্রশ্নে এদের সমাজে কী সমাজের প্রতিফলন দেখা যায়, এখানে কিন্তু এই এদের নীলকর সাহেবদের অত্যাচারগুলো ফুটে উঠবে, কিছুটা একই ধরনের হবে। এবং 3 নম্বরটা শুধুমাত্র নীলকর রিলেটেডই কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে 4 নম্বর হুতুম প্যাঁচা নকশা। হুতুম প্যাঁচা নকশাটাও তোমরা যেভাবে আমি বামাবোধিনী বললাম ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে। যে হুতুম প্যাঁচার প্রথমে প্রকাশকাল কে করেছিল, কালীপ্রসন্ন, প্রকাশক কে করেছিল, কালীপ্রসন্ন সিংহ। তারপরে তার তিনি, এটা মেন হচ্ছে, এদের মেন টপিক হচ্ছে যে সমাজে যারা বড় উঁচু সম্প্রদায়ের মানুষ, তাদের কেমন ধরনের তাদের ছিল, সেইগুলো নিয়ে। সো মেনলি বাবু সম্প্রদায়ের সম্পর্কিত লেখাগুলো এখানে হুতুম প্যাঁচা নকশাতে ছিল, তো তাদের লেখাগুলো লিখতে হবে। এরপর রয়েছে 5 নম্বরে রয়েছে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন পাওয়া যায়। তো এটা খুবই ইজি প্রশ্ন, এবং এটা যদি 4 নম্বরে আসে 4টে লিখবে, আর যদি 5 নম্বরে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা, 8 নম্বরে যদি আসে তাহলে সেক্ষেত্রে 6টা পয়েন্ট বা 7টা পয়েন্ট করতে পারো। তো এবারে হচ্ছে নেক্সট হচ্ছে 6টা 19 শতকে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 8 বা 4 দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো যদি বলে শুধু প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব লেখো, তাহলে সেক্ষেত্রে প্রথমে এটা কার সাথে জড়িত, প্রাচ্য পাশ্চাত্য সম্পর্কটা, ভূমিকাতে কিন্তু তোমরা পরিষ্কার লিখবে যে এটা সেই সময়কার শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল।
কী ব্যাপারটা ছিল, যে একটা কেউ কেউ বলে প্রাচ্য শিক্ষাকে সমর্থন করে, কেউ কেউ আবার পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করছে। তাদের যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেটাই হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। মানে ভারতের শিক্ষাটা কি ইংরেজি মাধ্যমে হবে না দেশীয় সংস্কৃত বা হিন্দি বা বাংলা মাধ্যমে হবে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব সেটা ছিল। তো প্রথমে তোমরা প্রাচ্যবাদী কে, মানে কাকে বলা হচ্ছে এবং কে কে তার সমর্থক ছিল, তারা কি চায় সেটা লিখলে তারপরে নেক্সট প্যারাতে চলে যাবে পাশ্চাত্যবাদী কাকে বলে, তার কার কার সমর্থন ছিল, এবং শেষে একটা 2 লাইনের যদি মূল্যায়ন দেওয়ার সম্ভাবনা হয় সেটা দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে মূল্যায়নটা চেষ্টা করবে ওর পরিণতিটা দেওয়ার, মানে এই যে দ্বন্দ্বটা কীভাবে মিটলো, এটা মিটলো ওই যে 1813 খ্রিস্টাব্দে যে সনদ আইন হয়েছিল, যেখানে 1 লক্ষ টাকার ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা অর্থাৎ মেকলে মিনিটের মাধ্যমে এটা হয়েছিল। তো এই ক্ষেত্রে তোমরা এই মূল্যায়ন হিসেবে এই 2 লাইন লেখা যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চার্লস উডের প্রতিবেদন। চার্লস উডের প্রতিবেদনটা টিকা হিসেবে এটা খুব পয়েন্ট ভিত্তিক উত্তর দিতে হবে। প্রথমে ভূমিকা দিতে হবে, চার্লস উড কে ছিলেন তার বর্ণনাটা করতে হবে, যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন এবং তিনি 1854 খ্রিস্টাব্দে একটি নির্দেশনামা জারি করেছিলেন, সেটাই হচ্ছে শিক্ষা প্রসারের জন্য অবশ্যই, এবং সেটাই হচ্ছে চার্লস উডের প্রতিবেদন। এবং এখানে সুপারিশ, এই যে চার্লস উডের প্রতিবেদনটা লেখা রয়েছে সেখানে তার সুপারিশগুলো কী কী ছিল, ওদের কী কী মানে মেন উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ওই যে লিখবে 3টে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় গড়ে তোলা বিভিন্ন জায়গাতে, কলকাতা, মুম্বাই আর মাদ্রাজে, এবং আরও অনেকগুলো ছিল, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। তারপর চার্লস উডের সুপারিশের ফলাফল কী হয়েছিল, আদৌ কী হয়েছিল সেটাও কিন্তু লিখতে হবে, যে যেগুলো সুপারিশ ছিল সেগুলোকে আদৌ প্রতিফলিত হয়েছিল কিনা, সত্যি হয়েছিল কিনা, সেগুলো লিখবে। এবং শেষে এর গুরুত্বটা কী সেটাও কিন্তু অবশ্যই দিও। তারপরে হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে বলছে যে 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিশ্চান মিশনারিদের ভূমিকা। এটা একটু বড় ধরনের, এটা 8এও লেখা যেতে পারে, এতটাই বড়। খ্রিশ্চান মিশনারিরা কীভাবে ভূমিকা দিয়েছিল, হ্যাঁ, প্রথমে ভূমিকার মাধ্যমে একটু 2-3 লাইন খ্রিশ্চান মিশনারিদের নিয়ে লিখে তারপরে তাদের কী অবদান, মানে ব্যাপটিস্ট মিশন, লন্ডন মিশনারি সোসাইটি, স্কটিশ মিশনের বিভিন্ন স্কুলের মাধ্যমে এই অবদানটা রেখেছিল। নেক্সট হচ্ছে 9 নম্বর, পাশ্চাত্য বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। ডেভিড হেয়ারের প্রথমে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবে। ডেভিড হেয়ার ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী এবং তিনি ঘড়ি ব্যবসায়ী হিসেবে ভারতে এসেছিলেন, এবং তিনি তারপর শিক্ষা বিস্তারের সঙ্গে একটা জড়িয়ে গেছিলেন নিজেকে। তারপরে তার অবদান কী কী ছিল, যেমন হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল সোসাইটি এবং প্রতিষ্ঠার সেগুলোর উদ্দেশ্য কী, এবং শেষে তার অবদানটা, অর্থাৎ গুরুত্ব, অবদান মানেই গুরুত্ব, সেটা লিখে দিও প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আকারে। পরে বলছে প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। কলকাতা মেডিকেল কলেজ 1835-এ তার প্রথমেই বলে দিও এর সালটা, যে কত সালে প্রতিষ্ঠাকাল। 1835-এ হয়েছিল, উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় হয়েছিল এটা, এবং এটা অনেক ভূমিকা ছিল, কারণ এটা সেই সময় ব্রিটিশ সরকারের অনেক সহায়তা করেছিল অর্থ দিয়েই এই মেডিকেল কলেজে। এবং এই মেডিকেল কলেজে প্রচুর বিখ্যাত ডাক্তারও এখানে তৈরি হয়েছিল, উমাচরণ সেন, দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে এনাদের মতো। এছাড়া সবথেকে বড় হচ্ছে এখানে শব ব্যবচ্ছেদ প্রথম হয়েছিল এই কলকাতা মেডিকেল কলেজে। শব ব্যবচ্ছেদ যিনি করেছিলেন হচ্ছে মধুসূদন গুপ্ত, ঠিক আছে। এই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবে। এরপর হচ্ছে সতীদাহ প্রথা আন্দোলনের স্বরূপ। এইটা দুভাবে আসতে পারে, একটা বলতে পারে সতীদাহ প্রথা আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা, আর একটা বলতে পারে শুধুমাত্র সতীদাহ প্রথা আন্দোলন। যদি শুধুমাত্র বলে যে 19 শতকের বাংলাদেশে সতীদাহ আন্দোলন সম্পর্কে একটা টিকা রেখো, তাহলে সেক্ষেত্রে সতীদাহ প্রথা আন্দোলনে কারা কারা, মানে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে কারা কারা ভূমিকা নিয়েছিল। রামমোহন তো নিয়েছিল, কিন্তু প্রথম দিকে কিছু কিছু ব্রিটিশরা, মানে অর্থাৎ ইউরোপীয় বণিক সম্প্রদায়রা কিছু করেছিল, তারপরে মিশনারি সম্প্রদায় বিরোধিতা করেছিল, সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং শেষে রামমোহনেরটা একটু বড় করে লিখবে যে রামমোহনের ভূমিকাটা কী। নেক্সট হচ্ছে বিধবা আন্দোলনে ঈশ্বরচন্দ্র, এটাও কিন্তু এসেছিল 2019-এ সম্ভবত। বিধবা আন্দোলনে ঈশ্বরচন্দ্র, মেনলি আমরা স্ত্রী শিক্ষা বিস্তারে সবাই ঈশ্বরচন্দ্রটা পড়ে থাকে, কিন্তু এখানে বিধবাটা এসেছিল। তো এখানে তোমাদের লিখতে হবে, এবং পয়েন্ট ভিত্তিক যে কীভাবে তিনি করেছিলেন, বিভিন্ন পুস্তক রচনার মাধ্যমে, হ্যাঁ, কীভাবে জনসচেতনতা বাড়িয়ে তুলেছিলেন সেক্ষেত্রে। এবং
এবং শেষে এটা বলে দিও যে কীভাবে তিনি আইন পাস করেছিলেন, মানে 1856 খ্রিস্টাব্দে 15 নং রেগুলেশন জারি করে যেভাবে তিনি করেছিলেন বিধবা বিবাহটা, সেটা একটু লিখে দিও। এরপরে হচ্ছে বাংলা সমাজ সংস্কার আন্দোলনের নব্যবঙ্গ আন্দোলন। প্রথমে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা দিয়ে শুরু করবে। প্রথমে নববঙ্গ আন্দোলনে কারা করেছিল, অর্থাৎ ডিরোজিয়ারা করেছিল, মানে কাকে নববঙ্গ আন্দোলন বলছে বা ডিরোজিয়ানও আছে, ডিরোজিয়ান কাকে বলে সেটা প্রথমে বলে দিয়ে ভূমিকাতে বলে তারপরে তোমরা করতে পারো যে কীভাবে তার ভূমিকাটা রইল, কী কী কার্যকলাপ ছিল তাদের এবং তাদের অবদান কী এই সমাজে, বাংলা সমাজে অবদান কী সেটা। এবং তার পরের প্রশ্ন দিয়েছি যে নববঙ্গ আন্দোলন গোষ্ঠী ব্যর্থ হয়েছিল কিনা। এটা জাস্ট 4-5টা পয়েন্ট, এটা খুব একটা বড় উত্তর হবে না। নেতৃত্বের অভাবে এরকম করে 4-5টা পয়েন্ট আছে খালি, এটা খুব একটা বড় হবে না। এটা মেনলি 8-এ আসবে। 8-এ দেখবে তো এই প্রশ্নটা আমি দিয়েছি তোমাদেরকে, আমি সেটা 8-এ দেখিয়ে দেবো। এরপর হচ্ছে ব্রাহ্ম সমাজের বিভাজন। এটাও 4-এর মতো ছোট্ট করে বিভাজনগুলো সাল ওয়াইজ লিখে দিতে হবে পয়েন্ট ভিত্তিক। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে জাতীয় জাগরণে এবং সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান। এটা একটু উত্তর লেখা একটু কঠিন। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রথমে ভূমিকা দেবে, বিবেকানন্দের পরিচয় শ্রীরামকৃষ্ণের শিষ্য হিসেবে প্রথমে দিতে হবে এবং তার অবদানগুলো প্রথমত রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিশাল অবদান ছিল 1897 খ্রিস্টাব্দে। এছাড়া কুসংস্কারের বিরুদ্ধে তিনি অনেক কিছু বলেছিলেন, তার সমন্বয়ের আদর্শ বলেছিলেন, বিভিন্ন শিক্ষা ধনী দরিদ্র জাতি নির্বিশেষে সব কিছু শিক্ষার ব্যাপারে বলেছিলেন এবং জাতীয়তাবাদেও কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন। এটা তার একটা বিশাল ভূমিকা। জাতীয়তাবাদে তিনি বিভিন্ন দেশবাসীকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন এবং শেষে কিন্তু নব্য বেদান্ত, তার যে মেন ধারণা স্বামী বিবেকানন্দ, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। একটু নব্য বেদান্তটা একটু চেষ্টা করবে বড় করে লেখার। পরবর্তী প্রশ্ন দেখব 17 নম্বর, যেটা হচ্ছে বাংলা নবজাগরণের বৈশিষ্ট্য। বাংলা নবজাগরণের প্রথমে ভূমিকা দেবে যে নবজাগরণ ঘটেছিল 19 শতকে, মেন সময়কালটা দিয়ে, এবং কী কী বৈশিষ্ট্য ছিল। উচ্চ শ্রেণীর মেনলি হয়েছিল, উচ্চ শ্রেণীর জাগরণ ছিল মেনলি, এটা শুধুমাত্র বড় লোকেরাই এই ব্যাপারটা করেছিল এবং অনিল সেন সেই জন্য এটাকে এলিটিস্ট আন্দোলনও বলেছিলেন। মধ্যবিত্ত ভদ্রলোকদেরই মেনলি ছিল এটা এবং শহর কেন্দ্রিকই ছিল, শুধুমাত্র শহরের লোকরাই কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। এই নবজাগরণটা ঘটেছিল শুধুমাত্র শহরেই, কিন্তু গ্রামের মধ্যে অত দূর পৌঁছাতে পারেনি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধতা ছিল, বাকি অন্যান্য ধর্মকে সেটা ছুঁতে পারেনি। এছাড়া আরেকটা হচ্ছে ব্রিটিশ সরকার নির্ভর ছিল, মেনলি ব্রিটিশ সরকারের ওপর ডিপেন্ড করে এটা গড়ে উঠেছিল। লাস্ট হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে বাংলার নবজাগরণের সঙ্গে ইটালির নবজাগরণের সাদৃশ্য বৈসাদৃশ্য। এটা খুব বড় হবে না, এটা 2 নম্বরের করেও তোমরা করতে পারো। সাদৃশ্যগুলো 2 নম্বরের এবং বৈসাদৃশ্য 2 নম্বরের, এবং দুটো একসাথে করলে সেটা 4 নম্বরে দাঁড়াবে। সেটা পয়েন্ট ভিত্তিক উত্তর লিখে দিও। এরপরে আমরা আলোচনা করব 5-এরগুলো, এই 8-এরগুলো। আচ্ছা, ব্যাখ্যাভিত্তিক উত্তরভিত্তিক যে প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বামাবিদিনী পত্রিকা থেকে 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়। যেটা আমি নারী ক্ষেত্রে প্রথমে 4 নম্বরে বললাম, সেটা 8-এও আসতে পারে, সেক্ষেত্রে শুধু পয়েন্টগুলো একটু বড় করে লিখলেই হবে। পরবর্তী রয়েছে 19 শতকে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী লেখো, এবং এর অর করে দিয়েছি, মানে এইটা সেম প্রশ্ন দেওয়া হয়ে গেছে 2 নম্বর আর 3 নম্বরটা অ্যাকচুয়ালি একই প্রশ্ন। 3 নম্বরে যেটা রয়েছে সেটাই দেখো যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী এবং এর পরিণতি কী হয়। তাহলে প্রথমে দ্বন্দ্বটা লিখতে হবে, যেমন 4 নম্বরে লিখবে সেটাই 5 নম্বরে লিখতে হবে, সেম উত্তর, আলাদা করে কিছু বাড়ানোর প্রয়োজন নেই। এবং শেষে রয়েছে এই পরিণতি কী হয়। পরিণতি মানে এখানে মেকলে মিনিটটা টিকার মতো করে একটু বড় করে পড়ে রাখতে হবে এই পরিণতিটা, ঠিক আছে। এরপর হচ্ছে 4-এরটা বাংলা সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব কী। ঠিক যেমনভাবে 4-এ পড়েছে নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব, ঠিক সেভাবেই 5-এ লিখবে এবং কেন ব্যর্থ হয়েছিল যেমনভাবে তুমি 4-এ পড়েছো 4টে পয়েন্ট, সেক্ষেত্রে 3 থাকলে 3টে পয়েন্ট দিলেই যথেষ্ট। লাস্ট প্রশ্ন হচ্ছে বাংলা ব্রাহ্ম আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এবং এই আন্দোলনের গুরুত্ব কী। এটা 8-এ এলে একটু গুছিয়ে লিখতে হবে। প্রথমে ভূমিকা দিতে হবে যে এটা একটা সমাজ সংস্কার আন্দোলনের প্রধান অন্যতম প্রতিকৃতি ছিল এই ব্রাহ্ম সমাজ, এবং তারপরে একটা একটা করে
মানে এটা একেবারে হয়নি, ধাপে ধাপে হয়েছিল। প্রথমে আদি ব্রাহ্ম সমাজ হলো, তারপরে পরে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে পরে সেটা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, তারপর নববিধান ব্রাহ্ম সমাজ। এই যে ধীরে ধীরে পরিবর্তনটা, সেটা তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে প্রতিষ্ঠা হিসেবে লিখবে যে প্রতিষ্ঠা কে করেছিলেন, কত সালে হয়েছিল। 1828 হয়েছিল ব্রাহ্ম সভা। মেনলি রাজা রাজা রামমোহন রায় এটা করেছিলেন, এবং এর প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো দেবে। তারপরে কীভাবে বিবর্তন হলো, প্রথমে দেবেন্দ্রনাথ ঠাকুরের কীভাবে তিনি তৈরি করেছিলেন, তার কী দৃষ্টিভঙ্গি ছিল, তারপর কেশবচন্দ্র সেনের ভিত্তিতে কীভাবে ব্রাহ্ম সমাজ নতুনভাবে গড়ে উঠলো সেইগুলো, এবং শেষে বিভাজনগুলো, যে নানা রকম যে নামগুলো ছিল, আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সেগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবং এর গুরুত্ব হিসেবে কী করেছিল, এই সমাজের ভূমিকা কী ছিল, বা এর গুরুত্ব কী ছিল, এই বাংলা সমাজের মধ্যে কী দিয়েছিল, সেগুলো কিন্তু পয়েন্ট ভিত্তিক, বেশি নয়, তিনটের মতো পয়েন্ট দিলেই হবে। এটা মেনলি 5+3 এরকমভাবে, বা 6+2 এরকমভাবে আসবে। তাহলে এইগুলো হলো আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের 4 এবং 8 নম্বরের প্রশ্ন। এবার পরের দিন আমরা তৃতীয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।